অন্নপূর্ণা যোজনা পারিবারিক তথ্য সংগ্রহের ফর্ম। এই ফর্মটি 12টি পেজ রয়েছে। 12টি পেজের মধ্য দিয়ে অন্নপূর্ণা ফর্মটি ফিল করতে হবে। এখানে বিষয়টা পুঙ্খানুপুঙ্খ ভালো করেই দেখানো হবে, ভালো করে বুঝবেন, তারপর ফর্মটা ফিল করবেন। এই ফর্মটি সঠিকভাবে ফিল করার মধ্য দিয়ে আর যে অন্যান্য প্রকল্পগুলো রয়েছে সেই প্রকল্পগুলোতেও এইখান থেকে তথ্য সংগ্রহ করা হবে। সেই জন্য এত বড় ফর্মটি তৈরি করা হয়েছে। দেখে নেবেন, প্রতিটি বিভাগে স্পষ্ট ক্ষেত্র, টিক, চেকবক্স প্রভৃতি নির্দেশাবলী দেওয়া হয়েছে। ভালো করে পরিষ্কারভাবে চিহ্নিত করে বিষয়টিকে ফিল করতে হবে এবং আবেদনকারীকে যাচাইকারী কর্তার মাধ্যমে প্রয়োজনীয় নির্দেশাবলী প্রদান করা হয়েছে। প্রতিটি বিভাগ পূরণ করা বাধ্যতামূলক। প্রথম যে বক্সটা রয়েছে বিভাগ ক্ষেত্র, কোন কোন বিভাগে বিষয়গুলো যাচাই করা হচ্ছে, বিকল্প ইনপুট, এইখানে তথ্যগুলো দিতে হবে। এইখানে তৃতীয় ঘরে নির্দেশনা দেওয়া আছে, যেখানে যেটা করতে হবে সেইটি ফিল করতে হবে। প্রথমে রয়েছে পরিবারের প্রধানের নাম, HOF, তেনার পুরো নাম লিখতে হবে। মনে করুন বাড়ির কোনো মহিলার ফর্ম ফিল করছেন, তার পরিবারের প্রধানের নাম দিতে হবে। আধার কার্ডে যে নামটা আছে সেই নাম এইখানে ফিল করতে হবে। পরের ঘরে আছে জন্মের তারিখ, মানে পরিবারের যিনি প্রধান তার জন্মের তারিখ, দিন, মাস, বছর যেইভাবে দেওয়া আছে ওইভাবেই লিখতে হবে। পরিবারের প্রধানের লিঙ্গ, মানে তিনি স্ত্রী না পুরুষ না অন্যান্য, সেই ঘরে টিক দিতে হবে চেক বক্সে। এই 12টি পেজ সুষ্ঠুভাবে ফিল করতে হবে। পরে রয়েছে পরিবারের প্রধানের আধার নম্বর। আধার নম্বর যেটা রয়েছে 12টা অঙ্কের, সেই 12টা অঙ্কের আধার নম্বর বসাতে হবে। ডিজিটাল রেশন কার্ডের পারিবারিক আইডি যদি থাকে, অনেকের ডিজিটাল রেশন কার্ড রয়েছে, তার নাম্বার দেবেন, যদি না থাকে দেওয়ার দরকার নেই। পরের ঘরে আছে পরিবারের সদস্য সংখ্যা। পরিবারের সদস্য কতজন আছে শুধুমাত্র সংখ্যাতে লিখতে হবে। যার ঘরে 3 জন 3, যার ঘরে 5 5, এইভাবে দিতে হবে। পরে রয়েছে 7 নম্বরে ঠিকানা। ঠিকানা কিন্তু স্থায়ী ঠিকানা হবে, সম্পূর্ণ ঠিকানা, গ্রাম, পোস্ট, থানা, জেলা, পিন নাম্বার সমেত। যোগাযোগের নম্বর, এখানে মোবাইল নম্বর দিতে হবে। দেখুন এখানে লিখে দেওয়া আছে, বিশেষত পরিবারের প্রধানের আধার নম্বর সংযুক্ত মোবাইল নাম্বার। বোঝা গেছে বিষয়টা, এইখানে মোবাইল নাম্বারটা দিতে হবে। পরে রয়েছে নাম, তারিখ, লিঙ্গ, পরিবারের প্রধানের সঙ্গে সম্পর্ক, মানে যিনি ফিল করছেন তার সঙ্গে পরিবারের প্রধানের সম্পর্ক কী, এবং তার সঙ্গে পরিবারের সকল সদস্যদের নাম লিখতে হবে। পরপর এখানে দেওয়া রয়েছে। এইখানে একটি বিষয় লেখা রয়েছে, অন্নপূর্ণা যোজনার জন্য আবেদন করা হচ্ছে, হ্যাঁ না, বিষয়টা লিখতে হবে। এবং 5 বছরের কম যদি বাচ্চা থাকে সেখানে আধার কার্ডে না থাকলে আধার কার্ড না বলে লিখুন। এরপরে চলে আসি পরিবারের প্রধান। তার পরিবারে যতজন সদস্য আছে তার নাম, জন্ম তারিখ, লিঙ্গ, পরিবারের যিনি প্রধান আছে তার সঙ্গে তার সম্পর্ক এখানে লিখতে হবে, এবং যিনি আবেদন করছেন মানে সদস্য নম্বর 1 তার আধার কার্ডের নম্বর এইখানে দিতে হবে। এইবারে পরিবারের যতজন সদস্য আছে সেই সদস্যদের কলাম দেওয়া আছে, ততজন সদস্যের বিশদ বিবরণ এইখানে দিতে হবে। এবং তিনি অন্নপূর্ণা ভান্ডারের জন্য অ্যাপ্লাই করছেন তার জন্য হ্যাঁ দিতে হবে, চেকবক্সে ঠিক মারতে হবে। চলে আসি পরের পয়েন্টে, পরিবারের প্রধান এবং পরিবারের সকল প্রাপ্তবয়স্ক সদস্যদের ব্যাংক অ্যাকাউন্ট। এটা নেওয়া হচ্ছে কেন? নগদ অর্থ স্থানান্তরের জন্য, মানে ট্রান্সফারের জন্য। তাহলে প্রথমে দিতে হবে HOF, মানে পরিবারের যিনি প্রধান তার ব্যাংক অ্যাকাউন্ট কোন ব্যাংকে রয়েছে, এইখানে দিতে হবে অ্যাকাউন্ট নাম্বার, তার সঙ্গে IFSC কোড। এইভাবে প্রধানের ব্যাংক অ্যাকাউন্ট দেওয়ার পর এরপর পরিবারের সদস্য যেনারা রয়েছেন সেই সমস্ত সদস্যদের সমস্ত বিষয়টা যেগুলো বললাম সেইগুলো ফিল করতে হবে। কোন ব্যাংকে অ্যাকাউন্ট রয়েছে, অ্যাকাউন্ট নম্বর এবং IFSC কোড। এইখানে দেখুন সেই অ্যাকাউন্টের সঙ্গে DBT লিঙ্ক, মানে আধার কার্ড যুক্ত আছে কিনা সেই বিষয়টা এখানে দিতে হবে। চলে আসি, যতজন সদস্য আছে প্রতিটি সদস্যদের ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলস দিতে হবে। পরে আছে এপিক, সকল যে প্রাপ্তবয়স্ক সদস্য আছে ভোটার তালিকা তাদের অংশ নম্বর সহ বিশদ বিবরণ দিতে হবে। এখানে বিধানসভার ক্ষেত্র এবং তার অংশ।
এখানে পরিবারের সদস্য যিনি আছেন তা দিতে হবে। তারপর পরিবারের অন্যান্য যে সদস্যগণ রয়েছেন তাদের এপিক নাম্বার এবং বিধানসভা ক্ষেত্র এবং অংশ নাম্বার এইভাবে ফিল আপ করতে হবে। পরিবারের যতজন আছেন পরিবারের সকল সদস্যদের নথি তথ্য ফিল আপ করতে হবে। বিভাগ 12তে রয়েছে। আপনি যে ফিল আপ করছেন আপনি জেনারেল না আর্থিকভাবে পিছিয়ে পড়া, এখানে দেখুন ইউআর ইডব্লিউএস, আপনি কি তপশিলি, আপনি কি তপশিল উপজাতি, অনগ্রসর শ্রেণী বা বিশেষ ঝুঁকিপূর্ণ জনজাতি গোষ্ঠী মানে পিভিটিজি, এইগুলো টিক চিহ্ন মারতে হবে। যেটা আপনি সেটা দিতে হবে এবং এর সঙ্গে দিতে হবে অসংরক্ষিত বাদে অন্যান্য বিষয় থাকলে এখানে তার শংসাপত্র দিতে হবে। পরে রয়েছে রেশন কার্ড বা খাদ্য অন্তর্ভুক্তি, সঠিক হলে টিক চিহ্ন মারতে বলা আছে। আপনার কি ডিজিটাল রেশন কার্ড আছে? যদি থাকে হ্যাঁ, না থাকলে না। যদি হ্যাঁ হয় তাহলে কার্ডের ধরন কেমন আছে? কার্ডের ধরনগুলো আপনাদের কার্ডেই লেখা আছে। AAY, SPHH, RKSY2, PHH, RKSY1, ভর্তুকিহীন, এই সমস্ত বিষয়গুলো দেওয়া আছে, আপনাদের কার্ডেই লেখা আছে। সেই কার্ডটা দেখে অবশ্যই ফিল আপ করবেন। 3 আছে পরিবারটি রেশন দোকান থেকে মাসিক রেশন তুলছে কিনা। অনেকে দেখবেন রেশন তুলে না, সেই জন্য এখানে দেওয়া আছে হ্যাঁ না, যেটা ঠিক সেটাতে দাগ মারবেন। পরে রয়েছে সম্পদ, মানে বাড়িতে কি কি বিষয় রয়েছে। বাড়ির ধরন, আপনার বাড়িতে কি 3 বা তার বেশি পাকা ঘর রয়েছে? যদি হ্যাঁ হয় ঠিক, না হলে না। পারিবারিক জমির মালিকানা, যদি থাকে হ্যাঁ, না থাকলে না। দেখুন এখানে লেখা আছে রেজিস্ট্রি নথি, মিউটেশন কপি এবং ROR হালনগদ তারিখের সর্বশেষ জমি রেকর্ড কপি দিতে হবে। তাহলে রেকর্ড যে রয়েছে জমি রেকর্ড, সেই জমি রেকর্ডের শেষ রেকর্ডটি কম্পিউটার থেকে বের করে জমা দিতে হবে, মানে অ্যাটাচ করতে হবে এই ফর্মের সঙ্গে। 3 নম্বরে রয়েছে পরিবারের সকল সদস্যদের মোট জমির শতাংশ, সেইটা সংখ্যাতে লিখতে হবে, তার সঙ্গে নথি জমা দিতে হবে। নথিতে কি লেখা আছে সেই বিষয়টা কিন্তু জমা দিতে হবে। 4 নম্বরে যানবাহন, আপনি আপনার পরিবারের কোনো সদস্য কি অবাণিজ্যিক মোটর চালিত 4 চাকা গাড়ি আছে, মানে প্রাইভেট কার কারো কি রয়েছে? যদি থাকে হ্যাঁ, না থাকলে না। যদি হ্যাঁ হয় তাহলে গাড়ির সংখ্যা কটি সেটা উল্লেখ করতে হবে এবং গাড়ির রেজিস্ট্রেশন নাম্বার দিতে হবে এবং এর সঙ্গে এখানে গাড়ির ধরন তার মডেল নাম্বার দিতে হবে। দেখুন অনেক কিছু বিষয় এখানে উল্লেখ করতে হবে, অনেক আছে। 12 পেজের ফর্ম। 5 নম্বরে রয়েছে পারিবারিক ভিত্তিক সদস্যদের স্বাস্থ্য বিমা। স্বাস্থ্য বিমা যদি থাকে তাহলে তো হ্যাঁ মারতেই হবে, টিক চিহ্ন দিতে হবে, না থাকলে না। তাহলে এগুলো আর করার দরকার নেই। যদি হ্যাঁ হয় তাহলে সেটা সরকারি না বেসরকারি, তার প্রিমিয়াম কত সেই বিষয়টা উল্লেখ করতে হবে। দেখুন অনেকের স্বাস্থ্য বিমা রয়েছে, স্বাস্থ্যসাথী কার্ড, তাহলে সেটা সরকারি। এইখানে হেড অফ দ্য ফ্যামিলি মানে পরিবারের প্রধান, তিনি কি সরকারি আওতায় আছেন না বেসরকারি, সেখানে বিমার অঙ্ক কত, কত হাজার টাকার বিমা, প্রিমিয়ামের বিবরণ সমস্ত কিছু এখানে দিতে হবে। এইভাবে পরিবারের যতজন সদস্য আছে পরিবারের প্রতিটি সদস্যর কি বিমা তৈরি করা আছে? যদি থাকে হ্যাঁ, না থাকলে না এবং তার সঙ্গে বিশদ বিবরণে দিতে হবে। এরপরে চলে আসি আমরা ঘয়ের দাগে আয় পেশা। আয় এবং পেশা, কোনো সদস্য কি আয়কর বা পেশাকর প্রদান করেন, মানে প্যান, পি ট্যাক্স এগুলো দেয়? যদি দেয় তাহলে হ্যাঁ, যদি না দেয় তাহলে না। এরপরে প্যান কার্ডের ডিটেলস রয়েছে। পরিবারের সদস্যদের প্যান কার্ড যদি থাকে হ্যাঁ, তাহলে উল্লেখ করতে বলা হয়েছে প্রথমে পরিবারের প্রধান, তার নাম, তার প্যান কার্ড, পরিবারের প্রথম সদস্য যিনি রয়েছেন তার নাম, তার প্যান কার্ড। এইভাবে পরিবারের যতজন সদস্য রয়েছে প্রত্যেকে দিতে হবে। যদি না থাকে এখানে না বলে টিক চিহ্ন মারতে হবে। এরপরে চলে আসি কর্মসংস্থান, কোনো কাজ করেন কিনা। পরিবারের যিনি প্রধান তিনি কি সরকারি ক্ষেত্রে কাজ করেন না বেসরকারি ক্ষেত্রে কাজ করেন, না কোনো ব্যবসায়ী মালিক, না আংশিক সময় কর্মরত, এ সমস্ত বিষয়গুলো দিতে হবে। পরিযায়ী শ্রমিক, বেকার, অন্যান্য, যেটা হবে সেটাতে টিক চিহ্ন মারতে হবে, সেই বক্সেই টিক চিহ্ন মারতে হবে। দেখুন এখানে বলা আছে সবচেয়ে উপযুক্ত ঘরে টিক চিহ্ন দিন, যদি থাকে প্রয়োজনীয় নথি জমা দিন বা ঘোষণা জমা দিন। এইভাবে পরিবারের প্রথম নম্বর যিনি সদস্য রয়েছেন তার ক্ষেত্রেও সমস্ত বিষয় ডিটেলস টিক চিহ্ন দিয়ে বলতে হবে, দিতে হবে। এবং সদস্য 2
এবং পরিবারের সদস্য 3 এবং সদস্য 4 যারা যারা রয়েছেন সমস্ত বিষয় এখানে দিতে হবে। পরে রয়েছে পরিবারের শিক্ষিত প্রাপ্তবয়স্ক সদস্যদের সংখ্যা, পরিবারের অশিক্ষিত প্রাপ্তবয়স্কদের সংখ্যা। তাহলে পরিবারে কতজন শিক্ষিত সদস্য আছে এবং পরিবারে কতজন অশিক্ষিত সদস্য আছে, পরিবারের যিনি প্রধান তিনি শিক্ষিত না অশিক্ষিত, তিনি যদি শিক্ষিত হয়ে থাকেন তার সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা কত, পরিবারের যিনি শিক্ষিত সদস্য রয়েছেন তার সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা প্রদান করতে হবে। এরপর আমরা চলে আসি পরিবারের যে সমস্ত সদস্যগণ রয়েছেন প্রত্যেকটা সদস্যের তথ্য বিবরণী দিতে হবে। 5 নম্বরে কোনো সদস্য কি কোনো সাংবিধানিক পদ, মন্ত্রী, সাংসদ, বিধায়ক, পৌর স্থানীয় সংস্থায় কাজ করে বা পঞ্চায়েত সংস্থার প্রাক্তন বর্তমান ধারক, এই সমস্ত বিষয় কি কোনো রয়েছে? যদি থাকে হ্যাঁ, না থাকলে না। যিনি পদে রয়েছেন সেই সদস্যের নাম্বার দিতে হবে এবং তার সঙ্গে প্রয়োজনীয় নথি জমা দিতে হবে। 6 নম্বরে আছে কোনো সদস্য যদি সরকারি পেনশনভোগী হন, যদি হ্যাঁ তার হ্যাঁর ঘরে টিক, না হলে নায়ের ঘরে টিক। যদি সরকারি পেনশনভোগী হন তাহলে তার সদস্য নম্বর দিতে হবে। সাথে আছে কোনো সদস্য কি জিএসটি অধীনে নিবন্ধীকরণ আছেন, যদি থাকেন হ্যাঁ, না থাকলে না। যদি হয় জিএসটিআইএন নম্বর দিতে হবে। পারিবারিক মোট আয় বা বার্ষিক আয় অঙ্কটা এখানে বসাতে হবে। এরপর রয়েছে অন্যান্য পরিচয় নথি, সিএএ আবেদনের বর্তমান অবস্থা যদি থাকে, পরিবারের প্রধান, এগুলো আমাদের অনেকেই থাকবেন না, অনেকে থাকবে। সিএএ নিয়ে যে সমস্যাটা হচ্ছে সেই সমস্যা যাদের রয়েছে তাদের ক্ষেত্রে এই বিষয়টি, এইখানে যা যা বিষয়গুলো রয়েছে সেই বিষয়গুলো দিতে হবে। তারা যদি আবেদন করে থাকেন সিএএ এর জন্য তাহলে আবেদনের নাম্বার দিতে হবে। ইস্যু যে হয়েছে ইস্যু সার্টিফিকেট নাম্বার দিতে হবে। এরপর সদস্য যতজন রয়েছেন সিএএ এর আওতায় প্রত্যেক সদস্যদের তথ্য বিবরণী এখানে টুকে টুকে ছোট ছোট করে সংক্ষিপ্ত আকারে দেওয়া আছে, দিতে হবে। 2 নম্বরে রয়েছে অন্যান্য কিষাণ ক্রেডিট কার্ড, কিষাণ ক্রেডিট কার্ড, শিল্পী ক্রেডিট কার্ড, মৎস্যজীবীদের ক্রেডিট কার্ড বা শিক্ষার্থী ক্রেডিট কার্ড রয়েছে কিনা, পরিবারের প্রধানের কোনো ক্রেডিট কার্ড রয়েছে কিনা, তার আইডি নম্বর, যে তারিখে ইস্যু করা হয়েছে সেই নাম্বার এবং প্রদত্ত কর্তৃপক্ষের বিবরণ দিন, মানে কোন সংস্থা থেকে ক্রেডিট কার্ডটা নেওয়া হয়েছে তার বিবরণ এখানে দিতে হবে। এইভাবে সদস্য 1, সদস্য 2, সদস্য 3 যতজনের ক্রেডিট কার্ড আছে সমস্ত বিষয়টা এই ফর্মে জমা দিতে হবে, তথ্য দিতে হবে। 3 নম্বরে আছে যদি এসআইআর 2026-এ নাম বাদ পড়ে যায় তবে মামলাটি ট্রাইব্যুনালের বিচারাধীন কিনা সেই বিষয়টা দিতে হবে। পরিবারের প্রধান যিনি আছেন তিনি প্রযোজ্য কিনা, যদি প্রযোজ্য নয় তাহলে টিক, না যদি হয় না, এবং যদি হয় তার মামলার বিবরণ দিতে হবে। এইভাবে পরিবারে যতজন সদস্য রয়েছেন এই আওতাতে রয়েছেন কিনা এসআইআর সমস্ত বিষয়টা খুঁটিনাটি দিতে হবে। সামাজিক মর্যাদা এবং নির্ভরশীল ব্যক্তিগণ, মানে আপনার পরিবারের কতজন শিক্ষার্থী পড়াশোনা করছে, কতজন শিশু আছে সমস্ত বিবরণ এইখানে দিতে হবে। এই তথ্যটা এখানে ফিল আপ করতে হবে। প্রথমে রয়েছে সদস্য শিশু, শিশুর নাম, সেই শিশু কোন শ্রেণীতে পড়ে, তার বিদ্যালয়ের নাম, ধরনটা কেমন, সরকারি সাহায্যপ্রাপ্ত না স্পন্সর্ড বিদ্যালয় বা বেসরকারি বিদ্যালয়, যে কোনো একটা হবে সেইখানে টিক দেবেন। যদি বিদ্যালয়ের ধরন অন্যান্য হয় তাহলে কি করতে হবে, বিস্তারিত বিষয় দিতে হবে, সেটা ওপেন স্কুলিং না হোম স্কুলিং, এইসব বিষয়গুলো দিতে হবে। অনেক জটিল ফর্মটা রয়েছে, ফর্মটা কিন্তু দেখে দেখে অবশ্যই ভালো করে ফিল আপ করতে হবে। দেখুন এখানে দেওয়া আছে স্বীকৃত মাদ্রাসা, অন্যান্য মাদ্রাসা, এইখানে দেখুন অন্যান্য বিষয়টা দেওয়া আছে, ওপেনিং স্কুল না মর্নিং স্কুল, এই বিষয়টা দিতে হবে। এইভাবে আপনার পরিবারে যতজন সদস্য আছে, বাচ্চা শিশু আছে, ততজন শিশুর সমস্ত বিষয়টা এখানে দিতে হবে। এরপরে দেখুন আশ্চর্যজনক একটা বিষয়, শিশুদের টিকাকরণের বর্তমান অবস্থা, মানে এই ফর্মটি থেকে সমস্ত তথ্য, পারিবারিক তথ্য সংগ্রহ করা হচ্ছে। জানি না এটা কি কোনো রকম কোনো সার্ভে হচ্ছে না অন্নপূর্ণা ভাণ্ডারের জন্য টাকা দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে। যাই হোক এটা অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম। তাহলে শিশু নাম্বার 1 তাকে টিকা দেওয়া হয়েছে, মানে টিকা দেওয়া কি সম্পূর্ণ হয়েছে না টিকা দেওয়া হয়নি, এইভাবে টিক চিহ্ন দিতে হবে যেটা হয়েছে সেই ঘরে। এরপরে শিশু 2, শিশু সদস্য 3, শিশু সদস্য 4, এইভাবে সমস্ত শিশুদের তথ্য দিতে হবে। 6 আছে
সরকারি প্রকল্প আওতা সুবিধা। আপনি কি কোনো সরকারি প্রকল্পের সুবিধা ডিবিটি লিঙ্কের মাধ্যমে পাচ্ছেন? পরিবারের প্রধানের বিষয়টা দেওয়া আছে। পরিবারের প্রধান যদি পায় তাহলে হ্যাঁ, না পেলে না। প্রকল্প নাম। আমাদের পশ্চিমবঙ্গে অনেক প্রকল্প রয়েছে, সেই প্রকল্পগুলোর মধ্যে কোন প্রকল্পটা পেয়ে থাকেন সেই বিষয়টা এখানে তুলে ধরতে হবে। দেখুন এখানে দেওয়া আছে, যদি হ্যাঁ হয় তবে প্রকল্পের নাম তৈরি করুন। কোন কোন প্রকল্পের টাকা পায় সেই বিষয়গুলো এখানে দিতে হবে। সদস্য নাম্বার 1, তিনি কোন কোন প্রকল্পের টাকা পান ডিবিটি লিঙ্কের মাধ্যমে। এইভাবে পরিবারে যতজন সদস্য রয়েছেন সমস্ত সদস্যদের তথ্য বিবরণী দেওয়া হলো। এইবারে এইখানে যে বিষয়টা রয়েছে এইটা কিন্তু সরকারি সরকারি কর্মচারী যারা রয়েছেন, যেখানে আপনি ফর্মটা জমা দেবেন, তারা বিষয়টাকে যাচাই করে দেখবেন। লেখা আছে ঘোষণা ও সম্মতি। আমি এই মর্মে ঘোষণা করছি যে উপরের তথ্য আমার জ্ঞান ও বিশ্বাস অনুযায়ী সত্য এবং প্রযোজ্য ক্ষেত্রে আমি সকল সহায়ক নথি প্রদান করেছি। উপরে উল্লেখিত কোনো মানদণ্ড বাদ দেইনি। আমি অবগত যে আমার প্রদত্ত কোনো নথি মিথ্যা প্রমাণিত হলে আমার সামাজিক সুরক্ষা সংক্রান্ত সুবিধাসমূহ বন্ধ হয়ে যেতে পারে। ঠিক আছে, এভাবে বিষয়টা দিতে হবে। এখানে সম্মতি বলে টিকচিহ্ন মারতে হবে। দেওয়ার পর যিনি আবেদন করছেন তার স্বাক্ষর হয়ে গেল। স্বাক্ষর। এরপরে বিষয়টা এখানে দেখে নাও। সরকারি ব্যবহারের জন্য অন্নপূর্ণা যোজনার পারিবারিক স্তরের তথ্য সংগ্রহ ফর্ম সংক্রান্ত অনুসন্ধান প্রতিলিপি। এটা সরকারি যারা কাজ করেন তারা বিষয়টা দেখবেন। তাহলে আমি, যিনি আবেদন করেছেন, তিনি কার পুত্র কন্যা, মানে পরিবারের যিনি প্রধান আছেন, পারিবারিক প্রধান, তার নাম, গ্রাম হলে গ্রামের নাম, গ্রাম পঞ্চায়েতের নাম, ব্লকের নাম, যদি পৌরসভা হয় পৌরসভার নাম এবং জেলার নাম। এইভাবে আবেদনপত্রটি যাচাই করেছি। আমি আবেদনপত্রটি তাতে প্রদত্ত তথ্য সঠিক পেয়েছি। এইভাবে এই ফর্মটাকে দিতে হবে। ফর্মটা কেটে আপনাকে সরকারি কর্মচারী যারা রয়েছেন তারা বিষয়টা ঘুরে সিল মেরে দিয়ে দেবেন আপনাকে। দেখুন এখানে দেওয়া আছে। অতএব আমি আবেদনপত্রটি গ্রহণ প্রত্যাখ্যান করার জন্য অনুরোধ বা সুপারিশ জানাচ্ছি। তারিখ, স্থান, স্বাক্ষর করবেন, নাম দেবেন এবং পদ, তিনি কোন পদে রয়েছেন, মানে যিনি অফিসার ফর্মটি দেখছেন তিনি কোন পদে রয়েছেন। এইভাবে ফর্মটিকে ফিল আপ করতে হবে পুঙ্খানুপুঙ্খ, সঠিকভাবে বিস্তারিত। কোনো রকম কোনো ভুল করা যাবে না, ভুল করলেই ফর্ম বাতিল হয়ে যাবে। ঠিক আছে, দেখতে থাকুন আমাদের চ্যানেলে এই ধরনের তথ্য দেওয়া হবে। ধন্যবাদ।